শারজিস আলমের আয়ের তথ্যে গরমিল। রিটার্নে ২৮ লাখ টাকা, হলফনামায় ৯ লাখ। আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান। তারেক রহমানের সঙ্গে যমুনা গ্রুপের চেয়ারম্যান সহ গ্রুপ পরিচালকদের সৌজন্য সাক্ষাৎ। পদত্যাগ করলেন কাদের সিদ্দিকীর দলের সাধারণ সম্পাদক, বিএনপিকে সমর্থন। এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। তারেক রহমানের সঙ্গে যমুনা গ্রুপের চেয়ারম্যান সহ গ্রুপ পরিচালকদের সৌজন্য সাক্ষাৎ। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যমুনা গ্রুপের চেয়ারম্যান সহ গ্রুপ পরিচালকগণ। সোমবার রাত ৮টার দিকে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাক্ষাৎকালে সেখানে উপস্থিত ছিলেন যমুনা গ্রুপের চেয়ারম্যান ও যুগান্তর প্রকাশক সালমা ইসলাম, গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম, গ্রুপ পরিচালক সোনিয়া সারিয়াত, মনিকা নাজনীন ইসলাম, সুমাইয়া রোজালিন ইসলাম, মেহনাজ ইসলাম ও এসএম আব্দুল ওয়াদুদ। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাৎকালে প্রথমে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যমুনা গ্রুপের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ সহ জিয়া পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। এছাড়া খালেদা জিয়ার গৌরবময় দীর্ঘ রাজনৈতিক জীবনের অসামান্য অবদান তুলে ধরে কথা বলেন যমুনা গ্রুপের চেয়ারম্যান সালমা ইসলাম। এ সময় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান নুরুল ইসলামের স্মৃতিচারণ করে তার ভূয়সী প্রশংসা করেন। তিনি জানান, দেশের শিল্প উন্নয়নে নুরুল ইসলামের ব্যাপক অবদান রয়েছে। তিনি যমুনা গ্রুপের ব্যবসা বাণিজ্যের খোঁজ খবরও নেন। এছাড়া ২৪-এর গণঅভ্যুত্থান সহ গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে যমুনা গ্রুপের মিডিয়া যুগান্তর ও যমুনা টেলিভিশনের গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করেন। ৮ ঘণ্টাব্যাপী এ সাক্ষাৎ অনুষ্ঠানে তারেক রহমানের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার এবং সাবেক সচিব ও যমুনা গ্রুপের পরিচালক ল্যান্ড অপারেশন অ্যান্ড কোঅর্ডিনেশন আব্দুল খালেক উপস্থিত ছিলেন। পদত্যাগ করলেন কাদের সিদ্দিকীর দলের সাধারণ সম্পাদক, বিএনপিকে সমর্থন। টাঙ্গাইল ৮ সখীপুর বাসাইল আসনে বিএনপির মনোনীত প্রার্থীকে প্রকাশ্যে সমর্থন জানিয়ে দল থেকে অব্যাহতি নিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সখীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র সানোয়ার হোসেন সজীব। সোমবার রাতে দলের কেন্দ্রীয় সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তমের কাছে পদত্যাগপত্র পাঠান। পদত্যাগপত্রে তিনি শারীরিক ও পারিবারিক সমস্যার কথা উল্লেখ করেন। রাত ৯টা ৩০ দিকে ওই আবেদনপত্র তিনি নিজের ফেসবুক আইডিতে প্রকাশ করেন। এর আগে কৃষক শ্রমিক জনতা লীগ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দেয়। এই প্রেক্ষাপটে রবিবার ৪ ডিসেম্বর রাতে সখীপুর উপজেলার সিলিমপুর এলাকায় বিএনপি মনোনীত প্রার্থী আহমেদ আজম খানের উপস্থিতিতে আয়োজিত একটি অনুষ্ঠানে সানোয়ার হোসেন সজীব তাকে সমর্থন জানিয়ে বক্তব্য দেন। ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। এ সময় কেউ কেউ দাবি করেন তিনি কৃষক শ্রমিক জনতা লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন। তবে বিষয়টি অস্বীকার করেছেন সানোয়ার হোসেন সজীব। সোমবার রাত ১০টা ৩০ দিকে তিনি বলেন, আমি শুধু কৃষক শ্রমিক জনতা লীগ থেকে অব্যাহতি নেওয়ার জন্য চিঠি দিয়েছি, অন্য কোনো দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেইনি। আপাতত রাজনীতির বাইরে আছি। নির্বাচন প্রসঙ্গে তিনি আরও বলেন, আমি বঙ্গবীর কাদের সিদ্দিকীর দলের রাজনীতি করেছি। বিএনপি ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। সেই কারণে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে আমার অবস্থান থেকে যতটুকু সম্ভব সমর্থন থাকবে। এ বিষয়ে কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কয়েকজন নেতার সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে দলের কেন্দ্রীয় নেতা হাবিবুন ননী সোহেল তার ফেসবুক পোস্টে লিখেছেন, রাজনৈতিক দল একটি আদর্শিক ঠিকানা। এখানে কেউ আসে, কেউ যায়, কেউ নিষ্ক্রিয় হয়। এটাই স্বাভাবিক। দল এগিয়ে যাবে জনতার সমর্থনে, তার আপন মহিমায়। আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান। গণ অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করতে আগামী সোমবার রংপুরে সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরার পর এটি তার প্রথম ঢাকার বাইরে যাত্রা। এই সফরের শুরুতে তিনি বগুড়ায় যাবেন। সেখানে তার সর্বশেষ সফর ছিল প্রায় ১৯ বছর আগে। বিএনপির গুলশান কার্যালয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। দলীয় সূত্রে জানা গেছে, আগামী রবিবার সন্ধ্যার দিকে তারেক রহমান বগুড়ায় পৌঁছে একটি হোটেলে রাত্রি যাপন করবেন।
পরের দিন সকাল 10টায় বগুড়ার আলতাফুন্নেসা খেলার মাঠে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় জেলা বিএনপির আয়োজিত গণদোয়া কর্মসূচিতে অংশ নেবেন। কর্মসূচি শেষে তিনি রংপুরের উদ্দেশ্যে রওনা দেবেন। বগুড়া জেলা বিএনপির নেতারা জানান, তারেক রহমান সর্বশেষ 2006 সালের 24শে ডিসেম্বর বগুড়ায় এসেছিলেন। প্রায় ১৯ বছর ১৮ দিন পর তার এই আগমনকে ঘিরে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। সফর উপলক্ষে জেলা বিএনপি ইতিমধ্যে প্রস্তুতিমূলক সভাও করেছে। জাতীয় নাগরিক পার্টির প্রার্থী শারজিস আলমের নির্বাচন কমিশনে জমা দেওয়া নথিপত্রে আয়ের তথ্যে গরমিল ধরা পড়েছে। পঞ্চগড় ১ আসনের এই প্রার্থীর হলফনামায় উল্লেখিত আয়ের সঙ্গে আয়কর রিটার্নে দেখানো আয়ের বড় ধরনের পার্থক্য রয়েছে। হলফনামায় ২৭ বছর বয়সী শারজিস পেশা হিসেবে উল্লেখ করেছেন ব্যবসা। তিনি বার্ষিক ব্যবসায়িক আয় দেখাচ্ছেন ৯ লাখ টাকা, অথচ তার ২০২৫-২৬ করবর্ষের আয়কর রিটার্নে আয় উল্লেখ করা হয়েছে ২৮,৫০,০০০ টাকা, যা হলফনামার তথ্যের চেয়ে ৩ গুণও বেশি। আয়ের দুরকম তথ্যই হলফনামায় দিয়েছেন। শুধু আয় নয়, শারজিসের সম্পদের তথ্যেও রয়েছে অসঙ্গতি। তিনি আয়কর রিটার্নে মোট ৩৩,৭৩,০০০ টাকার সম্পদের কথা উল্লেখ করলেও হলফনামার সম্পদ বিবরণীতে অনেক কম সম্পদের হিসেব দিয়েছেন। হলফনামা অনুযায়ী শারজিসের অস্থাবর সম্পদের পরিমাণ ৫,৬১,০০০ টাকা। এর মধ্যে নগদ ৩,১১,০০০ টাকা, ব্যাংকে ১ লাখ টাকা এবং ১,৫০,০০০ টাকার ইলেকট্রনিক সামগ্রী ও আসবাবপত্র রয়েছে। স্থাবর সম্পদের মধ্যে উপহার হিসেবে পাওয়া ১৬.৫% কৃষি জমির কথা উল্লেখ করেছেন, যার আনুমানিক বাজার মূল্য ৫ লাখ টাকা। ২০২৫-২৬ করবর্ষে তিনি ৫২,৫০০ টাকা আয়কর পরিশোধ করেছেন। নির্বাচনী ব্যয়ের বিবরণীতে শারজিস উল্লেখ করেছেন, ৪ জন শুভাকাঙ্ক্ষীর অর্থাৎ আত্মীয় নন এমন ব্যক্তির কাছ থেকে তিনি ১১ লাখ টাকা উপহার হিসেবে পাওয়ার আশা করছেন। এছাড়া এক ব্যক্তির কাছ থেকে আরও ২ লাখ টাকা ঋণ নেওয়ার কথা জানিয়েছেন। নথিপত্র অনুযায়ী শ্বশুর শাশুড়ি এবং চাচা মামাদের কাছ থেকেও তিনি উপহার হিসেবে টাকা পাচ্ছেন। তবে ইসি ওয়েবসাইটে আপলোড করা স্ক্যান কপিতে টাকার প্রথম অঙ্কটি অস্পষ্ট থাকায় সঠিক পরিমাণ জানা যায়নি। দৃশ্যমান সংখ্যা দেখে ধারণা করা যাচ্ছে প্রত্যেকের কাছ থেকে তিনি অন্তত ১ লাখ টাকা করে পাচ্ছেন। এছাড়া শালাকের কাছ থেকে ঋণ হিসেবে অন্তত ১ লাখ টাকা নেওয়ার তথ্য দিয়েছেন। শারজিস আলমের বিরুদ্ধে গাজীপুরে একটি ফৌজদারি মামলা রয়েছে। জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের বর্তমান রাষ্ট্র ব্যবস্থা ও প্রচলিত রাজনৈতিক দলগুলো অপ্রাসঙ্গিক করে দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সোমবার রাতে তিনি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে লাইভে এসে দাবি করেন যে রাষ্ট্রযন্ত্র জুলাই বিপ্লবের যোদ্ধাদের প্রতি বর্তমানে বিদ্বেষমূলক মনোভাব পোষণ করছে। শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড থেকে শুরু করে ছাত্র আন্দোলনের নেতা মাহদি ও তাহেরিমা সুরভির সাম্প্রতিক ঘটনাগুলো বিশ্লেষণ করলে বোঝা যায় যে আইন শৃঙ্খলা বাহিনী জুলাইয়ের বিরোধিতায় অবস্থান নিয়েছে। এনসিপি মনোনীত এই সংসদ পদপ্রার্থী বর্তমান পরিস্থিতির তীব্র সমালোচনা করে বলেন, বিপ্লবীদের কণ্ঠরোধ করার একটি গভীর ষড়যন্ত্র চলছে। হাসনাত আব্দুল্লাহ তার বক্তব্যে শরীফ ওসমান হাদি হত্যার বিচারে দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন যে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের কর্মকাণ্ডে এই হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিত করার কোনো সদিচ্ছা ফুটে উঠছে না। হাদির ঘটনার পরপর ঘটা অন্যান্য অপ্রীতিকর ঘটনাগুলো প্রমাণ করে যে রাষ্ট্রযন্ত্র বিপ্লবীদের কোণঠাসা করতে চায়। এছাড়া নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তার মতে, নির্বাচন কমিশনের আচরণ অত্যন্ত উদ্বেগজনক এবং তারা আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ না করে ব্যক্তিবিশেষে ভিন্ন ভিন্ন আচরণ করছে, যা একটি সুষ্ঠু নির্বাচনের পথে বড় বাধা। ফেসবুক লাইভে তিনি সরকারের ডিজিটাল নীতি ও গণমাধ্যমের ভূমিকারও কথা সমালোচনা করেন। সাংবাদিক ইলিয়াস হোসেনের আইডি সরিয়ে দেওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, গত ১.৫ বছরে আওয়ামী লীগ সংশ্লিষ্ট আইডিগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া হলেও সরকার বিরোধী বা সংস্কারপন্থীদের দমনে রাষ্ট্র সক্রিয় রয়েছে। মিডিয়া ও প্রশাসনের সমালোচনা করে তিনি বলেন, অনেক গণমাধ্যমকে অতীতে হাসিনার সেবাদাস হতে দেখা গেছে। হাসনাত আব্দুল্লাহ স্পষ্ট করেন যে তারা সংস্কারের পক্ষে এবং যে কোনো ধরনের বৈদেশিক আগ্রাসন ও ভারত বিরোধিতার পক্ষে অটল রয়েছেন। তিনি দেশবাসীকে আসন্ন নির্বাচনে সংস্কার বাস্তবায়নের পক্ষে থাকা শক্তিকে সমর্থন দেওয়ার আহ্বান জানান এবং গণতান্ত্রিক পথকে আরও প্রসারিত করার উপর জোর দেন।